এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন সাগর কুমার পাঠকের লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, বিষ্ণুপুরের জঙ্গলে এক রাত। গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়, কৌশিকের ভূমিকায় আদিত্য বসু, শ্রমিক আর বাদলের ভূমিকায় সুমিতেন্দ্র, শ্রমিকের মায়ের ভূমিকায় বর্ণালী দে বর্মন এবং দাশুদার ভূমিকায় আমি প্রত্যয়। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। শুরু হচ্ছে আজকের গল্প। শ্রমিক যখন কৌশিকের মুখে শুনল যে ওদের গ্রামের বাড়িতে এবছর ডাকাতকালীর পুজো 100 বছর, তখন ওর কথায় আর না করতে পারল না। শুক্রবার স্বাধীনতা দিবসের ছুটি মিলিয়ে টানা 3 দিন পাওয়া যাচ্ছে। রোজকার শহুরের জীবনযাত্রার থেকে কিছুদিন অন্তত মুক্তি পাওয়া যাবে, এই ভেবেই বৃহস্পতিবার অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি থেকে সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যাগে গুছিয়ে বিকেল 5:30টায় হাওড়া স্টেশনে এসে হাজির হয়ে দেখে কৌশিক ওর জন্য অপেক্ষা করছে। 5:50 শিরোমণি এক্সপ্রেস ঠিক সময়ে ছাড়ল। কৌশিকের মা নেই, ছোটবেলাতেই মারা গেছেন। কৌশিক হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। এরপর অল্প বয়সে চাকরি পেয়ে সে বাইরে চলে যায়। মাসখানেক হলো ও কলকাতায় শ্রমিকের অফিসে জয়েন করেছে। সমবয়সী দুজন অবিবাহিত যুবকের মধ্যে বন্ধুত্ব জমে উঠতে খুব বেশি দেরি হয়নি। বিষ্ণুপুর স্টেশনে রাত 10:45 নেমে দেখা গেল অল্প বাইরে কয়েকজন রিক্সা নিয়ে যাত্রীদের অপেক্ষায়। তবে কৌশিকদের গাড়ি স্টেশনে ওদের জন্য অপেক্ষা করার কথা। আকাশের একদিক লাল, ঈশান কোণে ভালো মতো মেঘ জমেছে। মাঝে মাঝেই ঘন মেঘের ফাঁকে বিদ্যুতের ঝলক আর গুরু গুরু গর্জন শোনা যাচ্ছে। ওই যে তাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে, ওরা এগিয়ে গেল। ব্যাস, আর চিন্তা নেই। 3 জনে 3 কাপ চা খেয়ে অ্যাম্বাসাডারটা নিয়ে বাড়ির পথে রওনা হলো। যদিও রাস্তাঘাট মোটামুটি ভালোই, তবে শহর ছেড়ে বেরোনোর পরেই আশপাশ একদম শুনশান। 10:30টায় কৌশিকের বাড়িতে পৌঁছে ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। পরদিন কৌশিক যখন শ্রমিককে ডেকে তুলল, তখনও ওর চোখে ঘুম লেগে আছে। শ্রমিক একটু লেট রাইজার, তবে ঘরের বাইরে বেরিয়ে গ্রামের নির্মল ভোরের পরিবেশ দেখে ও মুগ্ধ হয়ে গেল। কাল মাঝরাতে ও বৃষ্টির আওয়াজ পেয়েছিল। সকালে ঝকঝকে নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াতে দেখে পুজোর কথা মনে পড়ে যাচ্ছে। চা খেয়ে ওরা কৌশিকের মোটর সাইকেল করে বেরিয়ে পড়ল। শালপিয়ালের শাড়ির মাঝখান দিয়ে গ্রামের লাল মাটির রাস্তা দিয়ে তাজা হাওয়া খেতে খেতে যেতে বেশ ভালো লাগছিল শ্রমিকের। ওদের গ্রামের থেকে 3 কিলোমিটার দূরেই বিরাই নদী চলে গেছে। এই বিরাই আসলে দ্বারকেশ্বরের উপনদী।
অন্য সময় জল বেশি না থাকলেও এখন বর্ষার জলে তাকে বেশ লাগছে। আশেপাশে একদম সবুজ, কুলুকুলু শব্দে নদীর জল বয়ে চলেছে। আশপাশটা খুবই নির্জন। শ্রমিকের মনে হলো এই মুহূর্তে ওরা ছাড়া বিশ্ব চরাচরে আর কেউ নেই। নদীর পাড়ে এইভাবে বেশ কিছুক্ষণ বসে থেকে ওরা ফেরার পথ ধরল। সন্ধ্যায় কৌশিক একবার বেরোনোর আগে বলে গেল আজ রাতে তাড়াতাড়ি খেয়ে নিতে। রাতে ওকে নিয়ে সে ডাকাত কালীর মন্দিরে যাবে কালকের পুজোর প্রস্তুতি দেখতে। সন্ধ্যা তখন পেরিয়ে গেছে। শ্রমিক হাঁটতে হাঁটতে কৌশিকদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে। ওর খুব জল তেষ্টা পেয়েছে, কিন্তু সঙ্গে জল নেই। এদিকটা জঙ্গলই বলা যেতে পারে। ওর হঠাৎ চোখে পড়ল সামনে রাস্তার পাশে একটা কুয়ো। কুয়োটার উচ্চতাও খুব বেশি নয়, কোমর অবধি। পাশে দড়ি বাঁধা একটা পুরনো বালতি অবধি পড়ে আছে। এতটা হেঁটে এসে শ্রমিকের তেষ্টা তখন অনেক বেড়ে গেছে, যাকে বলে ছাতি ফেটে যাচ্ছে। আর বেশি কিছু না ভেবেই কুয়োর কাছে ছুটে গেল সে। অন্ধকারেও বোঝা যাচ্ছে যে নিচে টলটল করছে জল। কুয়োর ভেতরের দেওয়ালটা শ্যাওলা আর কিছু আগাছায় ভর্তি। বালতিটা ধরে শ্রমিক নামিয়ে দিল নিচে। ছপাং করে বালতিটা নিচে জলে পড়ল। জলটা একটু নাড়িয়ে বালতিটা ডুবিয়ে টেনে তুলতে লাগলো। ছলাৎ ছলাৎ করে জল ছলকে পড়ছে। তৃষ্ণাটা আরও যেন বেড়ে যাচ্ছে শ্রমিকের। বালতিটা যখন প্রায় হাতের নাগালে উঠে এসেছে, তখন কিসে যেন বালতিটা আটকে গেল। মনে হচ্ছে বালতিটা কুয়োর ভেতরে দেওয়ালে গজানো একটা আগাছায় আটকেছে। মাথা বাড়িয়ে শ্রমিক দেখে যে হ্যাঁ, যা ভেবেছে ঠিক তাই। সে একটু ঝুঁকে হাতটা লম্বা করে বাড়িয়ে বালতিটা দেওয়ালে গজানো ঝোপ থেকে ছাড়ানোর চেষ্টা করল। হলো না। অগত্যা উপায়ন্তর না দেখে দড়িটা দুহাত দিয়ে ধরে টান মারতে যাবে, ওর মনে হলো কে যেন ওর হাতটা ধরে টানছে। আকস্মিক বিষয়টা কাটিয়ে ভালো করে তাকিয়ে শ্রমিক দেখল 3 জোড়া ছাই রঙের হাত তাকে কুয়োয় টেনে নামাতে চাইছে। তার মধ্যে 1 জোড়া হাত একটা ছোট্ট বাচ্চার, বাকি হাতগুলো সম্ভবত একজন পুরুষ আর একজন মহিলার। 3 জনের টানের সাথে শ্রমিক পেরে উঠছে না। ক্রমশ কুয়োর মধ্যে শরীরটা ঝুঁকে পড়ছে তার। এমন সময় 1 জোড়া শক্তিশালী হাত পিছন থেকে তার কোমরটা এসে জড়িয়ে ধরল। আচমকা ভয়ে সে জ্ঞান হারালো। চোখে মুখে জলের ছিটে পড়তে তার জ্ঞান ফিরল। ওর মুখের ওপর হুমড়ি খেয়ে আছে একজন লোক। লোকটা ওর দিকে একটা জলের বোতল এগিয়ে দিতে বিনা বাক্য ব্যয় ঢক ঢক করে অনেকটা জল খেয়ে ফেলল শ্রমিক। লোকটা এবার উঠে দাঁড়ালো। চেহারাটা বিশাল আর বেশ শক্তপোক্ত। শ্রমিকও উঠে দাঁড়িয়ে বলল, আপনি আজ আমার জীবনটা বাঁচালেন। আপনার নাম কি? আমার নাম বাদল। তুমি এখানে এলে কি করে? তার সব কথা শুনে লোকটা বলল, তুমি আজ যাদের পাল্লায় পড়েছিলে তাদের হাতে অনেকেরই প্রাণ গেছে। ওই দেখো, ওই ঝোপের আড়ালে যে ওই পুরনো বাড়িটা দেখছো, ওটা ঘোষেদের বাড়ি ছিল, পুলক ঘোষ। উনি এখানে আজ থেকে প্রায় 10-12 বছর আগে এসছিলেন মধুর ব্যবসা দেখতে ওদের কোম্পানির।
বন থেকে মৌলেরা মধু সংগ্রহ করত তার কোম্পানির জন্য। সেগুলো কিনে ট্রান্সপোর্ট করতেন কলকাতায়। তার কাজের সুবিধার জন্য কোম্পানি এখানে একটা বাড়ি বানিয়ে দেয়, চাকর বাকর দিয়ে রাখে। শেষে ওনার জায়গাটা এত ভালো লেগে যায় যে তিনি তার 2 বছরের ছোট্ট বাচ্চাটা সমেত স্ত্রীকেও এখানে নিয়ে আসেন। যদিও শুনেছি তার স্ত্রী নাকি এখানে থাকতে চায়নি, কিন্তু ঘোষ সাহেব ছিলেন জেদি মানুষ। আস্তে আস্তে তার স্ত্রীও এখানে থাকতে থাকতে ও অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু একদিন একটা দুর্ঘটনায় পুরো পরিবারটাই শেষ হয়ে গেল। কি দুর্ঘটনা? ঘোষেদের 2 বছরের ছেলেটা ছিল খুব দুরন্ত। তখন দুপুরবেলা ঘোষ সাহেব গেছেন জঙ্গলে ওভারসিং করতে, আর ওনার স্ত্রী দুপুরের খাওয়া দাওয়া সেরে বাচ্চাটাকে নিয়ে শুয়েছে। সে ঘুমিয়ে পড়লেও বাচ্চাটা কিন্তু ঘুমোয়নি। সে ঘর থেকে বেরিয়ে ঘুরঘুর করতে করতে এই কুয়োতলায় চলে আসে। এই কুয়োটা ওনারাই বানিয়েছিলেন। তখন কুয়োটা ঢাকা থাকতো, কিন্তু কোনো কারণে সেদিন ঢাকনাটা খোলা ছিল। বাচ্চাটা খেলতে খেলতে কুয়োয় পড়ে যায়। ভাগ্য আর কাকে বলে, বাড়ির চাকরটাও সেদিন গেছিল বাজারে, তাই কেউ টের পায়নি যে বেচারা কুয়োয় পড়ে গেছে। বিকেলে ওর মা ঘুম ভাঙার পর টের পায় যে বাচ্চাটা নেই। অনেক খোঁজাখুঁজির পরও বাচ্চাটার কোনো হদিশ পাওয়া যায় না। সন্ধেবেলা ঘোষ সাহেব ফিরে আসার পর আরেক প্রস্ত খোঁজা শুরু হয়। তখন ঘোষ সাহেব একটা মারাত্মক আশঙ্কায় কুয়োর ভিতর ঝুঁকে দেখেন কুয়োর জলে বাচ্চাটার দেহ ভেসে আছে। সেই রাতে স্বামী স্ত্রীর খুব অশান্তি হয়। নিজের ছেলের মর্মান্তিক মৃত্যুর জন্য তিনি স্ত্রীকে প্রচণ্ড গালমন্দ, এমনকি মারধর পর্যন্ত করেন। ওনার স্ত্রী সেই রাতেই ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দেন। এদিকে বাইরের ঘরে ঘোষ সাহেব তখন নেশায় চুর। মাঝরাতে হুঁশ ফিরলে দরজা ভেঙে স্ত্রীকে ওইভাবে ঝুলতে দেখে তিনিও চরম পথটা বেছে নেন। পরের দিন সকালবেলায় হতবাক চাকরটা সবকিছু আবিষ্কার করে। পুলিশের ঝামেলা মিটলে 2 দিন পরে গ্রামের লোকেরাই 3 জনকে দাহ করে দেয় এখানকার শ্মশানে। তারপর থেকে অনেকেই ওদের এই বাড়িতে দেখেছে, আর এই কুয়োর জল আর কেউ ব্যবহারও করতে পারেনি। যেই করেছে তার সাথেই এরকম তোমার মতো অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, আপনি কিভাবে আমাকে উদ্ধার করলেন? আপনার কিছু হলো না তো? তোমার বোধহয় রাশটা একটু হালকা, তাই তোমাকে সহজে কাবু করতে পেরেছিল। আমার রাশ ভারী। তাছাড়া আমি যখন এদিকটায় আসি তখন দেহবন্ধন করেই আসি, তাই আমার কিছু হয় না। তুমি তো রায়দের বাড়িতে উঠেছ বললে, ঠিক আছে। যদি কখনো দরকার হয় সামনের ওই দেখো ওই শিব মন্দিরে আমায় পাবে। যদি নাও থাকি একটা কাগজের চিরকুটে লিখে প্রণামী বাক্সে রেখে যাবে, আমি ঠিক হাজির হয়ে যাব। আমার মনে হয় না আর কোনো দরকার পড়বে। আর কে আসবে এদিকে? ভবিষ্যতের কথা কে বলতে পারে ভাই। শ্রমিক আর কথা না বাড়িয়ে খানিকটা ধাতস্থ হয়ে ওখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথ ধরল। মন্দিরে ডাকাত কালী পুজোর প্রস্তুতি দেখে ওরা যখন ফিরল তখন রাত 12টা পেরিয়ে গেছে। কৌশিকের থেকে সন্ধ্যাবেলার ঘটনাটা বেমালুম চেপে গিয়েছে শ্রমিক। গতকাল ওরা একটা বিছানায় গাদাগাদি করে শুলেও আজ ওকে কৌশিকের বাবার ঘরে শুতে দেওয়া হয়েছে। ওর বাবা আজ সারা রাত কালী মন্দিরেই থাকবেন। ঘরটায় শুতে এসেও কেমন যেন একটা পোঁটকা গন্ধ পেল শ্রমিক, একটা বিশ্রী গন্ধ। বহুদিন কোনো কিছু ঢাকা দেওয়া থাকলে যেরকম গন্ধ বেরোয় সেরকম।
কৌশিককে বলতে সে একটা ধূপকাঠি জ্বালিয়ে সব জানলাগুলো খুলে দিল। তার সাথে সাবধানবাণী শুনিয়ে গেল যে মশারি টাঙিয়ে না শুলে কাল সকালে মশা নিয়ে বাইরে তুলে ফেলবে। চন্দনের ধূপের হালকা গন্ধে এখন ঘরটা ভরে আছে। নতুন জায়গা বলে ওর ঘুম আসছিল না। গতকাল রাতে ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়তে অসুবিধা হয়নি, কিন্তু আজ যেন কিছুতেই ঘুম আসতে চাইছে না। বেশ কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করার পর ওর হঠাৎ কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে হলো কে যেন ওর মাথার কাছে দাঁড়িয়ে ওকে দেখছে। ওদিকে ফিরে তাকানোর সাহস হচ্ছে না, কিন্তু বেশ বুঝতে পারছে কেউ যেন মশারির বাইরে দাঁড়িয়ে ঠায় ওর দিকে তাকিয়ে রয়েছে। ও প্রাণপণে চোখ বুজে শুয়ে থাকার চেষ্টা করল। সেই ছায়ামূর্তির ঠান্ডা নিঃশ্বাস যেন মশারির পাতলা জালটা পেরিয়ে ভেতরে ঢুকে আসছে। সাহসের ওপর ভর করে চোখটা সামান্য ফাঁক করে সমীক দেখল সে একেবারে তার পাশে দাঁড়িয়ে থাকলেও মশারির ঘন জালের জন্য তার মুখটা দেখা যাচ্ছে না। ঘরে একটা সামান্য নাইট ল্যাম্প জ্বলছে, তবে কোনো সুবিধাই যাচ্ছে না। খুব সাহস করে সে ডাকল, কে? তারপরেই ও তড়াক করে বিছানায় উঠে বসল, কিন্তু এ কি, কেউ কোথাও নেই। একটা ঠান্ডা বাতাস মনে হলো তার গায়ের উপর দিয়ে খোলা জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সাহস করে মশারি তুলে বেরিয়ে আলো জেলে দেখল সমীক। ঘরে কেউ নেই। এই রাতে আর কৌশিকদের কাউকে ডাকাডাকি করে বিরক্ত করাটা ঠিক হবে না। কি না কি হয়েছে সে নিজেও তো ঠিক বুঝে উঠতে পারেনি। অগত্যা আবার আলো নিভিয়ে শুয়ে পড়ল সমীক। তবে বাকি রাতের ঘুমটা ঠিকমতো হলো না তার। পরদিনও বিষয়টা কাউকে কিছু বলল না সমীক। এত বড় ছেলে, মানে এখন সে পুরো দস্তুর লোক। এখন কিনা 5 জনকে বলতে হবে যে সে ভূতের ভয় পাচ্ছে? না না, এ কিছুতেই হতে পারে না। সন্ধ্যায় কালী পুজো দেখতে গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা কৌশিককে বলতে কৌশিক খুব অবাক হলো। সে কি রে, তুই তুই কালী পুজো দেখবি বলে এত দূর এলি, আর এখন পুরো পুজোটা না দেখেই চলে যাবি? না ভাই, আমার শরীরটা একদম ভালো লাগছে না। আসলে নতুন জায়গা তো, রাতে ভালো ঘুম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চল, আমি আমি তোকে এগিয়ে দিচ্ছি। কিন্তু বাড়ির সবাই তো এইখানে রয়েছে, তাহলে রাত্রিবেলা যদি কেউ ফেরে তুই একটু একটু উঠে দরজাটা খুলে দিস কিন্তু ভাই। সে কোনো চাপ নেই, আমি নিজেই চলে যেতে পারবো। আর এসে ডাকলে আমি খুলে দেবো ক্ষণ। দেখ, কোনো অসুবিধা হবে না তো? আমাদের কিন্তু ফিরতে বেশ রাত হবে। হ্যাঁ হ্যাঁ, ও কোনো অসুবিধা হবে না। আর প্রবলেম হলে ফোন করে নেব। ঠিক আছে, তুই তাহলে এখন এখন বাড়ি যা। বরং খাবার দাবার তো আছেই, তুই একটু নিজে নিয়ে খেয়ে শুয়ে পড়িস। আর আর তাছাড়া দাশুদা তো আছেই, কোনো চাপ নেই। তাহলে তুই এখন যা সাবধানে, কাল সকালে কথা হবে। পুজোর মাঠ থেকে বেরিয়ে কৌশিকদের বাড়ির পথ ধরল সমীক। তবে সোজা বাড়িতে না ঢুকে সেই কুঁয়োতলার কাছে গেল। সেখান থেকে একটু এগিয়ে একটা শিব মন্দির পড়ে। সেদিন বাদল বলে ভদ্রলোক যেটা দেখিয়েছিলেন, সামনে যেতেই ওনার দেখাও পাওয়া গেল। বিড়িতে একটা শেষ টান দিয়ে মাটিতে ফেলে উনি সমীকের দিকে তাকিয়ে বললেন, আমি জানতাম তুমি আসবে, এসো আমার সাথে। লোকটা যেন ওর আসার জন্যই অপেক্ষা করছিল। সমীক কোনো কথা না বলে ওনার পিছু পিছু ছোট্ট মন্দিরটা লাগোয়া একটা চালা ঘরে ঢুকল।
উনি একটা পেতলের থালায় কিছু প্রসাদ খেতে দিলেন ওকে। শ্রমিক কাল রাতের সব ঘটনা খুলে বললে উনি কোনো কথা না বলে দেওয়ালে পেরেক থেকে ঝোলানো একটা ঝোলা থেকে একটা মাদুলি বার করে বললেন, সব সময় এটা পড়ে থাকবে, বুঝলে? শ্রমিক ফিরে দাশুদাকে খেতে দিতে বলল। এখানে আসার পর থেকেও ও কৌশিকের বাবাকে প্রায় দেখেইনি। ওই দাশুদাই ওদের অভিভাবকের মতো যত্ন করে রেখেছে। দাশুদা খাবার নিয়ে ঢুকল। দাশুদা, বসো, তোমার সাথে কথা আছে কিছু। বলো, কি বলবে? তোমার শরীর টরীর ঠিক আছে তো? পুজো না দেখেই তো চলে এলে। শ্রমিক এবার ওর গত রাতের অভিজ্ঞতার কথা সব দাশুদাকে খুলে বলল, কিন্তু লোকটা কথাগুলো গ্রাহ্য করল না ঠিক। তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলল, ও সব তোমার মনের ভুল। আচ্ছা, তুমি এখানে কত বছর আছো? তা প্রায় 20 বছর। বৌদিমণি গত হওয়ার পর আমি বাবুর সাথেই এখানে চলে আসি। আর তার আগে ছত্তিশগড়ে বাবুর ড্রাইভার ছিলাম। এখানে পরিবার নিয়ে চলে আসার পর আমার বউটা রান্না বান্না এই সবই করতো, আর আমি বাকি 5-4 মাস খাটতাম। আর তারপর ছোটবাবু হোস্টেলে চলে গেল, আর বাবু এখানে ব্যবসা করতে লাগলেন। তোমার ঘরের লোক কই? সে কদিনের জন্য দেশে গেছে ছত্তিশগড়। মেয়ের বাচ্চা হবে, তারপর আবার ফিরবে। আর ততদিন আমি চালিয়ে নেব বলেছি। কি রান্না খারাপ হয়েছে? আরে না না, রান্না দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা, একটা কথা বলছি, কিছু মনে করো না। কৌশিকের মায়ের মৃত্যুটা কি স্বাভাবিক ছিল? তা তো বলতে পারবো না বাবু। বড়বাবু কদিনের জন্য প্রথমে এখানে এসেছিলেন। তারপর যখন ছত্তিশগড়ে ফিরলেন, শুনলাম নাকি বৌদিমণি নাকি গেছে। কোম্পানির মালিককে বলে আমায়ও ছুটি করিয়ে তারপর বড়বাবু ওনার সাথে আমাদেরও নিয়ে এলেন। ওখানে আমি আর আমার পরিবার ওনাদের সব কিছু দেখভাল করতাম। এদের পরিবারের প্রতি আমাদের এমন মায়া পড়ে গেছিল, ওনাকে না করতে পারলাম না। তারপর থেকেই এখানে রয়ে গেছি। তখন বেশ রাত, শ্রমিক সবে শুতে যাবে, অমনি আননোন নাম্বার থেকে একটা ফোন এলো। রিসিভ করতে শোনা গেল ওর মায়ের গলা। হ্যালো হ্যালো সমী, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় বাবা। কেন? এটা কার নাম্বার? হাসপাতালে একজনের ফোন থেকে ফোন করছি। তোর বাবার মনে হয় স্ট্রোক হয়েছে। বাবা? কোন হসপিটালে? হাসপাতালের নামটা বলার পরেই ফোনটা কেটে গেল। ও কয়েকবার চেষ্টা করল, কিন্তু নট রিচেবল। তড়িঘড়ি কৌশিককে ফোন করে সব জানাতে কৌশিক বলল, শোন, তুই একটা কাজ কর বরং, আমাদের ওই অ্যাম্বাসেডারটা নিয়ে তুই দাশুদাকে নিয়ে আরামবাগ চলে যা। তারপর ওখান থেকে ভোরবেলার ফার্স্ট ট্রেন ধরে তুই হাওড়া চলে যা, ঠিক আছে? শোন শোন শোন, তুই ছাড়, একেবারে কলকাতায় চলে যা তুই। আমি কাল যত তাড়াতাড়ি পারছি কলকাতায় ফেরার চেষ্টা করছি। দাশু পারবে? আরে পারবে মানে? এখনো বাবাকে নিয়ে ওই গাড়িতে করে সব জায়গায় যায়। আমাদের গাড়িটা আদ্যিকালের হতে পারে, কিন্তু খুব ভালো সার্ভিস দেয়। তুই এক কাজ কর, ফোনটা দাশুদাকে দে, আমি সব বলে দিচ্ছি ওকে। হ্যাঁ হ্যালো, ছোটবাবু বলেন। দাশুদাকে নিয়ে শ্রমিক যখন বের হলো তখন রাত প্রায় 11:30। দাশুদা বলল, জয়পুরের জঙ্গল এখান থেকে 17 কিলোমিটার। বিষ্ণুপুর হয়ে ওই জঙ্গলের রাস্তা ধরে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। সে তুমি যেখান দিয়ে পারো নিয়ে চলো, আমার তাড়াতাড়ি কলকাতায় পৌঁছানোটা জরুরি। বিষ্ণুপুর পেরিয়ে ওরা বড় রাস্তায় উঠল। এরপর জঙ্গলের রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, সারি সারি শাল, সেগুন, বহেরা, মহুয়া গাছগুলো দ্রুত সরে যাচ্ছে। আকাশে আজ সেরকম মেঘ নেই, তবে আজ অমাবস্যা বলে রাস্তায় পড়া গাড়ির হেডলাইটের আলো ছাড়া বাকি পৃথিবীটা অন্ধকার অস্পষ্ট লাগছে।
হঠাৎ দাশুদা গাড়িটা ব্রেক কষল, তারপর বলল, চিতল হরিণের দল রাস্তা পেরোচ্ছে। শ্রমিক দেখল হেডলাইটের আলোয় হরিণগুলোর চোখগুলো কেমন মরা মাছের মতো জল করছে। হরিণের দল চলে যেতেই দাশুদা গাড়ি স্টার্ট দিতে গিয়ে থমকে গেল। গাড়ির সামনে কে যেন দাঁড়িয়ে, হেডলাইটের আলোর গণ্ডিটার ঠিক বাইরে, ঠিকমতো বোঝা যাচ্ছে না। হঠাৎ শ্রমিকের নাকে সেই গন্ধটা এলো, যেটা সে কয়েকদিন আগে কৌশিকের বাবার ঘরে পেয়েছিল। এবার ভালো করে দেখার চেষ্টা করলো ওরা দুজনে। একজন মহিলাই মনে হচ্ছে। আচমকা জঙ্গলের ভেতর থেকে একটা বীভৎস চিৎকার ভেসে উঠল। জঙ্গলি শিয়াল আছে এই জঙ্গলে। না, আর দেরি করা ঠিক হবে না। অনেক সময় বুনো হাতির পালও চলে আসে। কথা বলে দুজনেই আবার সামনের দিকে তাকাতে দেখল সামনের রাস্তাটা এখন একদম পরিষ্কার। দাশুদা গাড়ি স্টার্ট দিল। একটুখানি যাওয়ার পর গাড়ির গতি কিছুটা মন্থর হয়ে গেল। এদিকে শ্রমিক ক্রমশ অধৈর্য হয়ে পড়ছে। কি হলো দাশুদা, গাড়িটা আসতে করলে কেন? আমি আসতে করিনি গো, গাড়িটা যেন আটকে যাচ্ছে। মনে হচ্ছে চাকায় কিছু ফেঁসে গেছে। তুমি বসো, আমি দেখছি। বলে দাশুদা ইঞ্জিন অন রেখেই গাড়ি নিউট্রালে রেখে ড্রাইভারের সিট থেকে নেমে এলো। শ্রমিক সামনের সিটে বসেছিল। দাশুদা একটা টর্চ বার করে রাস্তায় ঝুঁকে পড়ে দেখতে লাগলো। মনে হচ্ছে নিচে গাছের ডাল জাতীয় কিছু আটকেছে। রাস্তার পাশ থেকে খুঁজে একটা শাল গাছের ডাল এনে গাড়ির নিচ থেকে খুঁচিয়ে সেই জিনিসটা টেনে বার করে আনলো। ওরে বাবা! বলে সেটা ফেলে দিয়ে দৌড়ে গাড়িতে এসে উঠল। শ্রমিক উকি মেরে গাড়ির পাশে মাটিতে পড়ে থাকা জিনিসটা দেখে চমকে গেল। একটা কঙ্কালের হাত। এটা কি করে এখানে এলো? জানি না, এখানে আর বেশিক্ষণ নয়। বড় ভয়ঙ্কর জায়গা। শ্রমিকের মনে হলো দাশুদা ভয় যেন কাঁপছে। ও ভেবেছিল লোকটা খুব সাহসী, কিন্তু এই পরিস্থিতিতে দোষ দেওয়া যায় না। শ্রমিক আর কথা না বাড়িয়ে সেই নাম্বারটায় ফোন করলো। এবার ফোনের ওপারে যিনি রিসিভ করলেন তার গলা সে চেনে। তার বাবার বন্ধু পাড়ার বিমল কাকু। উনি জানালেন শ্রমিকের বাবা এখন মোটামুটি ভালো আছেন, তবে এখন দুদিন ডাক্তারবাবুর অবজারভেশনে থাকতে হবে। শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্রমিক। সে যে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সেটা জানাতে ভুলল না। পরের কয়েকটা ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেল শ্রমিক টের পেল না। দুপুরবেলা হাসপাতালের ক্যান্টিনে খেতে বসল শ্রমিক। দাশুদাকে নিয়ে আর কলকাতা অবধি আসেনি। রাস্তাঘাটে আবার কোথায় বিপদ হয়ে যায়। গত রাতে শেষমেশ আরামবাগে পৌঁছে প্রায় মুখে মুখে ট্রেনটা ধরেও ফিরে এসেছিল বাড়িতে। ফোনটা পকেটে বেজে উঠল। কৌশিক ফোন করেছে। হ্যালো শ্রমিক, কিরে কাকু কেমন আছে এখন? হ্যাঁ, ভালো। একটু আগে ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে। মাইল্ড অ্যাটাক, তবে ভবিষ্যতে সাবধানে থাকতে হবে। থ্যাংক গড। কিন্তু কিন্তু এদিকে তো একটা মারাত্মক ব্যাপার ঘটে গেছে। কি ব্যাপার? বলছি, তোর তোর হাতে খানিক সময় আছে? হ্যাঁ হ্যাঁ, বল। আসলে জানিস তো, তোকে তোকে বলা হয়নি, আমাদের বাড়িতে 1 মাস হলো একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? আগে বলিসনি তো। আরে আমিও তো জানতাম না, এইখানে এসে তারপর জেনেছি। কি? আসলে বাবা কদিন ধরেই নিজের ঘরে, মানে ওই সেদিন তুই যে ঘরে শুয়েছিলি সেই ঘরে, জানিস তো, একটা অদ্ভুত ব্যাপার টের পাচ্ছিল। বাবার মনে হচ্ছিল যে ওই ঘরে বোধহয় কেউ আছে, মানে একজন মহিলার উপস্থিতি টের পাচ্ছিল বাবা। আমি সব কিছু শুনে বাবাকে বললাম যে তোমার মনের ভুল, সব বাদ দাও। তারপর যখন শুনলাম যে বাবা রাতে থাকবে না, তখন আমি ইচ্ছে করেই তোকে ওই ঘরে শুতে বললাম।
আমি দেখতে চাইছিলাম যে তুই ওই ঘরে শুয়ে কিছু টের পাস কিনা, কিন্তু তুই যখন কিছু বললি না তখন তো আমি মোটামুটি শিওর ছিলাম যে নিশ্চয়ই বাবা ভুল দেখেছে কিছু। আমিও টের পেয়েছিলাম ওই ঘরে কিছু আছে। সে কি রে, তুই তুই তাহলে আমাকে কিছু বলিসনি কেন? আরে কি বলবো বলতো, এসব ব্যাপার বলা যায় নাকি ওরকম করে? তোদের ও ঘরে ভূত আছে, কি করে জানবো এসব হচ্ছিল? যদি তোরা আমার কথা বিশ্বাস না করতি, উল্টোপাল্টা পাগল টাগল বলতি। বাবা তারপরে আজকে ভোরে ওই ডাকাতকালীর মন্দিরের পুরোহিতকে আমাদের বাড়িতে আসতে বলে। উনি অবশ্য এখানকার লোক না, বছরে একবার আমাদের গ্রামে এই পুজো করতে আসেন আর কি। তবে শুনেছি যে উনি খুব বড় মাপের তান্ত্রিক। বাবা ওনাকে দুদিন আগেই সব জানিয়েছিল। উনি বলেছিলেন যে পুজো শেষ করে আমাদের বাড়িতে একবার আসবেন। উনি এসেছিলেন তোদের বাড়িতে? হ্যাঁ এসেছিলেন। এসে উনি আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখলেন আজকে। তারপর জানিস একটা একটা অদ্ভুত কথা বললেন। বললেন যে আমাদের বাড়িতে নাকি একটা অশরীরী উপস্থিতি রয়েছে, এক মহিলার অতৃপ্ত আত্মা। এরপর উনি বাবার ঘরে দরজা বন্ধ করে বেশ কিছুক্ষণ একলা কাটালেন। বাবা বলল যে ইনি নাকি একজন পিশাচ সিদ্ধ তান্ত্রিক, আর এ নাকি অতৃপ্ত আত্মাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। বুঝতেই পারছিস, এইসব শুনে আমারও খুব একটা বিশ্বাস হয়নি। তবে বাবার দেখলাম যে ওনার ওপর একেবারে যাকে বলে অগাধ বিশ্বাস। তারপর কি হলো? এরপর উনি সেই ঘর থেকে বেরিয়ে এসে একটা একটা ভয়ঙ্কর কথা বললেন। এই বাড়িতে নাকি এক সময় কোনো মহা অন্যায় হয়েছে। অন্যায়? কি অন্যায়? উনি বললেন যে এই আমাদের বাড়িতে নাকি নৃশংসভাবে একজন একজন মহিলাকে খুন করা হয়েছে। বলিস কি রে? তারপর? তারপর না বাবার সাথে ওনার কিছু কথা কাটাকাটি হলো। কথাটা শোনার পর থেকেই বাবা কেমন যেন উসখুস করতে লাগলো, একটু চটে গেল, মানে মানে কেমন একটা অদ্ভুত আচরণ করছিল বাবা। বাবা কিছুতেই ওনার এই কথা মানতে চাইল না। তখন উনি আমাদের নিয়ে বাড়ির পেছনের যে ফাঁকা জঙ্গল মতো জায়গাটা আছে ওখানে গেলেন। তারপর আমাদের সবার সামনে বাবাকে যাকে বলে একেবারে পুরো ওপেন চ্যালেঞ্জ করে বসলেন এই এই একটা জায়গা খোঁড়ার জন্য। বাবাও লোক ডেকে খোঁড়াতে লাগলো। কিছুটা খোঁড়ার পরেই জানিস আমাদের আমাদের সবার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। কেন রে? দেখা গেল সেখানে একটা মহিলার পচা গলা লাশ পড়ে রয়েছে, আর লাশটার একটা হাত কনুই থেকে কাটা। পচা গলা মানে লাশটা কি সদ্য মৃত নাকি রে? রিসেন্ট ব্যাপার। লাশটা কার চিনতে পারলি? আমি না চিনতে পারলেও বাবা চিনতে পেরেছিল, ওটা বুড়িদির লাশ। এই বুড়িদি আবার কে? তোদের কোনো আত্মীয় নাকি? না, বুড়িদি হলো আসলে দাশুদার বউ। সে তো ছত্তিশগড়ে মেয়ের কাছে আছে। তুই তুই জানলি কি করে? আরে আমাকে দাশুদাই বলেছে। ও আচ্ছা, আমরাও তো তাই জানতাম, কিন্তু কিন্তু এখন তো দেখছি দাশুদা আমাদের মিথ্যে বলেছিল। মহিলাকে মারলো কে? দাশুদা। কি বলিস? আরে ঠিকই বলছি আমি। বাবা কয়েক মাস আগে ওই তোর ব্যবসার কাজে মুম্বাই গেছিল। আমি তখনও তোদের এখানে জয়েন করিনি, আমিও তখন মুম্বাইতেই পোস্টেড। কাজ মিটিয়ে বাবা আমার কাছে বেশ কদিন ছিল। বাবা তখন আমাকে বারবার বলছিল যে কলকাতায় ফিরে আসার জন্য। তাই আমি আমার পুরনো কোম্পানি ছেড়ে কলকাতায় তোদের কোম্পানিতে জয়েন করি। তারপর বাবা এখানে ফিরে এসে শুনে যে বুড়িদি নাকি বেশ কয়েকদিনের জন্য মাইকে গেছে, প্রায় 1 বছর বাদে নাকি ফিরবে। বাবার তখন এমন কিছুই সন্দেহ হয়নি। পরে অবশ্য বাবা একটা কথা আশেপাশের লোকজনের থেকে শুনেছিল। কি কথা? বুড়িদি নাকি যাওয়ার আগে দাশুদার সাথে খুব ঝগড়া করেছিল। বাবা আর ওদের স্বামী স্ত্রীর বিষয় বলে এর মধ্যে অতটা নাক গলায়নি। দাশুদা বলেছিল যে ও নাকি খুব ভোরবেলায় গাড়ি করে বুড়িদিকে স্টেশনে পৌঁছে দিয়ে এসেছে। বাবাও আর ওর কথায় সেরকম কোনো সন্দেহ করেনি। তারপর এখন তোরা কি করলি? পুলিশে খবর দিলি? আরে বাবা পুলিশে খবর দেওয়ার আগেই দেখি পুলিশ এসে হাজির হয়ে গেছে। আমরা সবাই তখন ওই পিছনে জায়গাটাতে দাঁড়িয়ে আছি। তাই নাকি? ওই মাটি কাটার মিতা ফিতা কেউ খবর দিয়েছিল নাকি বুঝি? না, ঠিক তা নয়, ওরা নিজেরাই এসেছিল, তবে অন্য একটা ব্যাপারে।
সে না হয় পরে শুনবো, তুই আগে বল, স্কাউন্ডেলটাকে কি পুলিশের হাতে তুলে দিলি? দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ কি সাংঘাতিক লোক, মার্ডারার। হসপিটালে জোরে বলতেও পারছি না, তার উপর নিজের বউকে। তার আর প্রয়োজন হয়নি। কেন, ও বুঝি পুলিশের কাছে সারেন্ডার করেছে? লোকটাকে আদালত যাতে কড়া শাস্তি দেয় তার কোনো ব্যবস্থা করিস কিন্তু। না রে, সেই উপায়ও নেই। তার বিচার এবার হবে ঈশ্বরের আদালতে। মানে ঠিক বুঝতে পারছি না, কি বলতে চাইছিস? তোকে আরামবাগ স্টেশনে নামিয়ে দিয়ে ফেরার পথে দাশুদার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। কিভাবে? পুরোটা এখনো জানি না ডিটেলসে, তবে পুলিশ ওই জন্যই এসেছিল আর কি। পুলিশের মুখে শুনলাম যে ও তোকে নামিয়ে ফেরার পথে জয়পুরের জঙ্গলের রাস্তা ধরে ফিরছিল। তখনও নাকি ভোরের আলো ফোটেনি, একেবারে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। ওর গাড়ি রাস্তা ছেড়ে জঙ্গলের ধারে একটা বড় শাল গাছে গিয়ে সোজা ধাক্কা মারে। ভোরের দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে যে তখন ওর দেহে প্রাণ আছে। ও নাকি কোনো রকমে জানায় যে ওই যে যখন ও রাস্তা ধরে ফিরছিল তখন নাকি একটা মহিলা হঠাৎ ওর গাড়ির সামনে এসে পড়ে, আর সেটা নাকি আর কেউ নয়, ওর বউ, মানে বুড়িদি। পুলিশ তো প্রথমে ওর কথা বিশ্বাস করেনি, ভেবেছিল হয়তো নেশা ভাঙ করে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে হয়তো। ও বলেছে যে কোথা থেকে নাকি একটা কঙ্কালের হাত এসে ওর গাড়ির স্টিয়ারিং হুইলটা হুট করে ঘুরিয়ে দেয়, আর গাড়ি সামলাতে না পেরে একেবারে গাছে গিয়ে ধাক্কা মারে ও। তাও ভালো যে মরার আগে ও নাকি স্বীকার করেছে যে ওই নিজের বউকে খুন করেছে। সেদিন ওর সাথে বুড়িদির নাকি খুব ঝগড়া হয়েছিল, মাথায় নাকি খুন চেপে গেছিল দাশুদার। বড় রামদা দিয়ে বুড়িদিকে মারতে যায় ও। বুড়িদি হাত দিয়ে ওকে আটকাতে গেলে ওর রামদার কোপে বুড়িদির হাতটা একেবারে কনুই থেকে কেটে পুরো আলাদা হয়ে যায়। আর ও তখন কোথায় রক্ত আটকাবে তা না, একটা কাপড় দিয়ে বুড়িদির মুখটা বেঁধে দিয়েছিল যাতে ওর শেষ কয়েক মিনিটের চিৎকার কেউ শুনতে না পারে। তুই ভাব একবার যে কিরকম ঠান্ডা মাথা লোকটার। অতিরিক্ত রক্তক্ষরণে বুড়িদি মারা গেলে ও আমাদের বাড়ির পিছনে বুড়িদির দেহটা পুঁতে দেয়। এই কথাগুলো বলেই ও ওর জ্ঞান হারায়, আর জ্ঞান ফেরে না ওর। পুলিশ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা ওকে মৃত বলে ঘোষণা করে। অবশ্য পুলিশ জানিস একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। কি? দাশুদার সিটের পাশে পুলিশ কঙ্কালের একটা হাত উদ্ধার করে। ড্যাশবোর্ড থেকে পুলিশ গাড়ির ব্লু বুক দেখে আমাদের বাড়ির ঠিকানায় আসে। তারপর বাবার মুখে সব শুনে আর ওই পচা গলা লাশ দেখে অবাক হয়ে যায় ওরা। তবে পুলিশ সবচেয়ে অবাক হয় আর একটা জিনিস দেখে। কি বলতো? আমি কিন্তু আগেই বলেছি তোকে। মনে পড়ছে না। মনে করে দেখ, তোকে একটা কথা আমি বলেছিলাম। মাটি থেকে তোলা লাশটার কনুই থেকে ডান হাতটা ছিল না। মনে করে দেখ। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। সত্যি কি অদ্ভুত, তাই না? কি ব্যাখ্যা দিবি বল এইসব অদ্ভুত ঘটনার? এ জগতে আসলে এমন অনেক কিছুই ঘটে যার বুদ্ধিতে কোনো ব্যাখ্যা মেলে না ভাই। তোদের গ্রামের ওই বাদলবাবু মাদুলিটা না দিলে আমিও বোধহয় কাল রাতে ওই জয়পুরের জঙ্গলে। মাদুলি? কি মাদুলি? আর বাদল বাবুটা কে? তোদের গ্রামেরই। এই দাঁড়া, পরে বলছি, ওদিকে ডাকছে, রাখছি। আপনারা শুনলেন সাগর কুমার পাঠকের লেখা জয়পুর জঙ্গলের এক রাত। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সোনিয়া ডি দত্ত, সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডেন, মোহাম্মদ ওয়াসিম খান, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্র্যাভেল উইথ এমটিভি রাইডার, কুনাল রয়, সমৃদ্ধা দাস, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, এআর এন্টারটেন রাজবংশী, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, সন্দীপন কোলে, সৌভিক দাস, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, বাপ্পা মাঝি, ওয়ান্ডারার কমিউনিটি, রোহিত প্রধান, জয়ন্ত ঘোষ, ইন্ট বুদ্ধদেব, কুশ মণ্ডল, রশনি .14, লেটস বিগন, দীপায়ন মাহাতো, শুভজিৎ বসাক, কৌস্তব পান, কুমার গৌরব চক্রবর্তী অফিসিয়াল,
বিদ্যুৎ গোস্বামী, স্পেস ইএক্সি, পিএস, অগ্নিম বক্সি, প্রদীপ রয়, হরিদাস কীর্তনিয়া, অভিজিৎ ভগত, ফোর্ট ব্লিট ফিঞ্চ, সায়ন পাল, অয়ন সাহা, নীলকান্ত বেরা, আরিফ মণ্ডল, অঙ্কন, প্রদীপ পাত্র, এএসআর, সুব্রত জানা, দেবাশিস ভাবুক, এলোরা দত্ত রয়, এস কে আলিম, আরিফা খাতুন, রাজা সাহেদ, সুমনা রয়, অমলেন্দু পাত্র, এইচ প্রতাপ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গল্পটা কেমন লাগলো স্পেসিফিক্যালি সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে শেষ হচ্ছে আজকের পর্ব, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।